বাংলাদেশে ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। ২ নম্বর হলো যে অন্য সময়গুলোতে যা হয় বা গত ১৮ মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয় ইনুস জামানাতে। কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপির লোকজন করেছে, কখনো জামাতের লোকজন করেছে, কখনো এনসিপির লোকজন করেছে। কিন্তু এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্র দলের মধ্যে ঠিক ওইরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে যাচ্ছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্যে তারা ইন্টারনেটের প্রোটোকলে প্রকাশ্যে মিটিং করছে, কথাবার্তা বলছে এবং সেই একই কথার ধারাবাহিকতা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে তারাও এই নিয়মিত এই ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশগ্রহণ করছে। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলছে তা দেশবাসী দেখছে। তো নতুন সরকারের যে এই সময় মাত্র ২ মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা, এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি আমাদের রাজনীতির যে সামনের দিনগুলো যে সমীকরণ সেই সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে। আওয়ামী লীগকে যত সহজ মনে করা হয়েছিল বা ছাত্রলীগকে যত সহজে দমন করার কথা চিন্তা করা হয়েছিল বা যেভাবে মানুষজনের মধ্যে একটা বিশ্বাস আস্থা তৈরি হয়েছিল যে এরা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না, এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে, এরকম যারা আলাপ আলোচনা করেছিলেন তারা সঙ্গত কারণে বর্তমান ছাত্রলীগের এই তৎপরতা দেখে হতাশ। এখন হঠাৎ করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এরকম যে তৎপর হচ্ছে কেন? প্রথমত আপনারা দেখেন যে সরকারের সঙ্গে অর্থাৎ বিএনপির সঙ্গে জামাতের, বিরোধী দল জামাতের সম্পর্কটা টানাপোড়েন চলছে এবং এই সম্পর্কটা একটা অসম সম্পর্ক। অসম সম্পর্ক দুই দিকে। যদি আপনি জনগণের সমর্থন, জনপ্রিয়তা এবং সংখ্যা দেখেন, সেই বিচারে জামাতের সঙ্গে আসলে বিএনপির কখনো তুলনা হয় না। বিএনপি সেখানে এক মানে অনন্য উচ্চতায়, অসম। বিএনপি যদি এখানে হাতি হয়, জামাত এখানে বড় জোর একটা ছাগল, এর বেশি নয়। কিন্তু যদি আপনি সাংগঠনিক ক্ষমতা ধরেন, অর্থনৈতিক শৃঙ্খলা ধরেন, ডেডিকেটেড দলের প্রতি যারা ডেডিকেটেড বা যাদের ডেডিকেশন রয়েছে, এই ধরনের লোকজনের আধিক্যের কথা চিন্তা করেন, একটা সংঘবদ্ধ রেজিমেন্টাল ফোর্সের কথা চিন্তা করেন, তাহলে আপনি জামাতকে ধরতে পারেন একটা অতি উচ্চ মার্গের শিকারী বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার অথবা আফ্রিকার সিংহ, তা আবার মেয়ে সিংহ নয়, পুরুষ সিংহ। আর অন্যদিকে দেখা গেল যে খুব বিশাল একটা শরীর আছে বিএনপির, কিন্তু নিজেকে রক্ষা করার মানে তার ওইরকম কোনো পলিসি নেই। আপনি এটাকে হাতির সঙ্গে তুলনা করতে পারেন। হাতি রাগ হয়ে সে তাণ্ডব করতে পারে, কিন্তু শিকারীর বন্দুক বা কোনো শিকারী প্রাণীর যে আক্রমণ তার থেকে নিজেকে সে রক্ষা করতে পারে। অথবা ধরেন জেব্রা, জেব্রার সবচেয়ে বড় শক্তি হলো তার দুটো পা, প্রচণ্ড শক্তিশালী দুটো পা। সে যদি তার কোনো পায়ের নাগালে কাউকে পায় এবং সে কাউকে লাথি দিতে মারতে পারে, সেটা বাঘ হোক, সিংহ হোক, স্পট ডেথ। এবং এই দুর্বলতাটা বাঘ সিংহ জানে। এই জন্য তারা করে কি, পায়ের ওই জায়গাটাতে না, সে ভিতরে এসে রানের এমন একটা জায়গাতে কামড় বসায় যাতে করে সে আর পা চালাতে পারে না। তো সেই দিক থেকে রেজিমেন্টাল ফোর্স, অর্থ, কৌশল, তাদের যে বিদেশি বন্ধু, যেমন ধরুন এখন বিএনপির কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই বিদেশে। তো ভারত, পাকিস্তান,
মানে আমেরিকা মানে কোনো দেশের সাথেই বিএনপির যে কৌশলগত বন্ধুত্ব এটা শূন্য, জিরো। কিন্তু জামাতে কি আছে দেখেন, জামাতের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, তুরস্কের ভালো সম্পর্ক, ইরানের ভালো সম্পর্ক, চীনের ভালো সম্পর্ক, এবং এরা টাকা দিয়ে, প্রয়োজনে টাকা দিয়ে, কিংবা ওই যাকে বলা হয় ওদের যে বায়তুল মাল রয়েছে সেই বায়তুল মালে তারা অর্থ দিয়েও তারা জামাতের সাথে সম্পর্ক রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। আচ্ছা, এই গেল ওদের অবস্থা। আপনি আওয়ামী লীগের অবস্থা চিন্তা করেন। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কৌশলগত মিত্রতা রয়েছে, মানে ভারত আওয়ামী লীগের জন্য সব কিছু করতে পারে। এরপর তাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে রাশিয়ার, এবং ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। তাদের সঙ্গে আমেরিকার অসাধারণ একটা সম্পর্ক আছে আওয়ামী লীগের। এখন দেখেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আমেরিকাতে এবং ইউরোপে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সম্পর্ক না থাকলে এটা হতো না। এরপর তাদের সাথে শেখ হাসিনার সাথে একেবারে পারিবারিক সম্পর্ক বর্তমান কাতারের আমিরের সাথে। তিনি তাকে সন্তানের মতো স্নেহ করেন। এ কারণ হলো তার বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু ছিলেন। এ গেল কাতার। দুবাইয়ের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ না, এবং শেষের দিকে অর্থাৎ শেখ হাসিনার জমানার শেষ ২ বছরে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার একটা অত্যন্ত ভালো সম্পর্ক হয়ে গেছিল। এবং সৌদি আরবের যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বাংলাদেশে রিফাইনারি স্থাপন করবে, এবং এই রিফাইনারি থেকে তারা তেল রিফাইন করে এশিয়ার দেশগুলোতে তারা সরবরাহ করবে। এই ধরনের একটা চুক্তিতে তারা প্রায় উপনীত হয়ে গিয়েছিল। তারা ইস্টার্ন রিফাইনারি থেকে শুরু করে অন্যান্য রিফাইনারির আধুনিকরণ এবং নিজেদের রিফাইনারি প্রতিষ্ঠার ব্যাপারে সৌদি আরব একটা বিশাল বিনিয়োগ করতে চেয়েছিল। এটা কতশো বা মানে কত বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার এটা আমরা এখন পর্যন্ত জানি না। তো এটা হলো সৌদি আরবের সাথে সম্পর্ক, এবং সৌদি আরব কিন্তু কারোর সাথে সম্পর্ক করলে সেই সম্পর্কটা তারা হোল্ড করে। আরবদের কিন্তু একটা শব্দ আছে হামিম, হামিম মত বিপদের দিনের বন্ধু। এই যেমন ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মোহাম্মদ বিন সালমানের একটা সম্পর্ক ভালো ছিল, ফলে জো বাইডেন ৫ বছর চেষ্টা করেও সেই সম্পর্কটা ভাঙতে পারেনি এবং নিজে সেই সম্পর্কটা তৈরি করতে পারেনি। তো আওয়ামী লীগের সেই সম্পর্কটি আছে। তো এরকম আমি এই কটা রাষ্ট্রের নাম বললাম, অর্থাৎ সৌদি আরব, কাতার, তারপর যাকে বলা হয় রাশিয়া, ভারত। এর বাইরে আরও অনেক দেশের সাথে তার সম্পর্ক থাকতে পারে, এমনকি শেষ দিকে পাকিস্তানের সাথে তাদের কিন্তু সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেইগুলো যদি চিন্তা করেন তাহলে এই যে বর্তমান সরকার, সেই সরকার হলো অনেক বড় বিস্তৃত একটা সরকার, বহু সংখ্যক 35% লোক তাদের সমর্থন আছে, কিন্তু এই লোকগুলোর সাথে একে অপরের সঙ্গে সম্পর্ক নেই। এই দলের মধ্যে একজন সিঙ্গেল লোক নেই যে ডাকলে এই 35% লোক চোখ বুজে তার কথা মতো আসবে এবং তার কথা পালন করবে, যেভাবে শেখ হাসিনার কথা পালন করে, যেভাবে জামাতের লোকজন তার আমিরের কথা পালন করে, এমনকি ডাক্তার মাসুদের কথা যেভাবে পালন করে। বিএনপিতে এরকম একজন ডাক্তার মাসুদ পাবেন না, জামাতের সভাপতি পাবেন না। বিএনপিতে এইভাবে একজন শেখ হাসিনা নাই, একজন জাহাঙ্গীর কবির নানক নাই, একজন আলাউদ্দিন নাসিম নাই, একজন আরও অনেক, এমনকি ওবায়দুল কাদেরও নেই। তো এই মানে অপূর্ণতাগুলো আপনাকে চিন্তা করতে হবে। ঠিক সেই অপূর্ণতার মধ্যে 11 দল, অর্থাৎ বর্তমান যে বিরোধী দল আছে তাদের যে জোট 11 দল, তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক যাচ্ছে, টানাপোড়েন সম্পর্ক যাচ্ছে, এবং এটি কতগুলো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতের প্রেক্ষিতে একেবারে বাংলাদেশের সঙ্গে ভারতের, অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে একেবারে দহরম মহরম সম্পর্ক হয়ে যাওয়ার কথা, সেটা থেমে গেছে। 2 নম্বর হলো যে আইএমএফ যেখানে বলেছিল যে তারা একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে ঋণ ছাড় করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা ঋণ দেবে না। আইএমএফ বেঁকে বসেছে, আইএমএফ এখন ঋণ দিচ্ছে না, এবং তারা স্বয়ং প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছে। আইএমএফ, খলিলুর রহমান আমেরিকার লোক, তিনি বারবার আমেরিকা যাচ্ছেন, এই যে চীন সফর করছেন, চীন সফর করে আবার তিনি আমেরিকাতে যাচ্ছেন। তো সব মিলিয়ে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এখন সেই শূন্যতার জায়গাটা
পূর্ণ করার জন্য জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, অথবা বিএনপির সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো একে অপরের মধ্যে, অর্থাৎ বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে যে অসম যুদ্ধ, অসম প্রতিযোগিতা, এটা একজন বলছে সংখ্যার দিকে আমি শ্রেষ্ঠ, আর একজন বলছে কৌশল এবং বন্ধুত্বের দিকে, অ্যাসেটের দিকে আমি শ্রেষ্ঠ। এবং সবসময় দেখবেন যে প্রযুক্তি এবং অ্যাসেট, ফরেন সাহায্য যাদের থাকে তারাই জয়লাভ করে, খুব সংখ্যায় ছোট হওয়ার সত্ত্বেও। সাদ্দাম হোসেন ইরাক শাসন করেছেন, খুব অল্প সংখ্যক লোক নিয়ে সুন্নি মতাবলম্বী হয়ে তিনি ইরাক শাসন করেছেন, যেখানে ইরাকের বেশিরভাগ লোক শিয়া মতাবলম্বী। এরপর ধরেন ইসরায়েলের কথা চিন্তা করেন। ইসরায়েল সমস্ত বিশ্বের দাপট দেখাচ্ছে, তার প্রযুক্তি দ্বারা, তার অর্থ দ্বারা, তার শক্তিশালী সেনাবাহিনী দ্বারা, এবং বিদেশে তার আমেরিকা এবং ইউরোপের মতো বন্ধু থাকার কারণে। জামাতও ঠিক ওইরকম একটা রেজিমেন্ট ফোর্স, যার যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই বিএনপির চাইতে শ্রেষ্ঠতর এবং খুব ইফেক্টিভ। তো সেই দিক থেকে তারা আবার ক্ষমতায় আসবে, আবার ভোট যুদ্ধ হবে। তারা এই যে গত 18 মাসে তারা ক্ষমতা যেভাবে চালিয়েছে, সেই ক্ষমতায় যে চালানোর পেছনে তাদের ভুল ত্রুটিগুলো তারা এখন মূল্যায়ন করছে। এই গত নির্বাচনে তাদের বিজয়ী হওয়ার কথা ছিল, তারা বিজয়ী কেন হলো না ওটাও তারা মূল্যায়ন করছে। কাজেই আবার তারা একটা ফাইটিংয়ে যাবে এবং বিজয়ী হবে, এবং যত দ্রুত এটা করা যায়, ইভেন ইফ ইট ইজ টুমরো, তারা তো সেই কাজগুলো করবে। এবং সেই কাজের জন্য তারা যদি মনে করে যে আওয়ামী লীগের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখা দরকার, ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার, আওয়ামী লীগের যে ম্যান পাওয়ার অ্যাসেটগুলো আছে সেগুলো তাদের ওন করা দরকার, এখানে একটা যাকে বলা ছাড় দেওয়া হতে পারে, এবং সেই ছাড়ের ভিত্তিতে ছাত্রলীগ এখানে তৎপরতা চালাতে পারে। আওয়ামী লীগের লোকজন তারা বাংলাদেশে ফিরে আসার, নতুন করে সব কিছু শুরু করার চিন্তা ভাবনা করতে পারে। এই গেল এক। অন্যদিকে বিএনপির যারা নেতৃত্ব রয়েছে তারাও ভাবতে পারে যে জামাত তো আমাদেরকে ছাড়বে না, আমরা যদি আওয়ামী লীগকে ছেড়ে দেই তাহলে আওয়ামী লীগ জামাত নিয়ে নেবে, এবং তখন আওয়ামী লীগ এবং জামাত একত্রে মিলে আমাদের ঘাড় মটকাবে। কাজেই আমরা যদি মাঠে আওয়ামী লীগকে ছেড়ে দিই, তাদের সঙ্গে আমাদের খুব বেশি বন্ধুত্ব থাকার দরকার নেই, জাস্ট ছেড়ে দিলাম, তাহলে কেবলমাত্র 71 নিয়ে আমরা মাঝে মধ্যে একটু খোঁচা দিয়ে দিলাম, আর অমনি 71 নিয়ে আর জামাতের সে মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে একটা রেষারেষি বাড়লো, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনৈতিক প্রতিযোগিতায় তারা ব্যস্ত থাকলো, আমরা আমাদের ক্ষমতা রাজনীতি করলাম, এবং আমরা বলতে থাকলাম দেখো আওয়ামী লীগ কত খারাপ, জামাত কত খারাপ, তারা ঝগড়া করছে, ঝাঁটি করছে, এত বছর পরে মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার এই ইতিহাস নিয়ে তারা যে কাজগুলো করছে এগুলো মোটেও ঠিক নয়। তো এইরকম একটা সমীকরণ চলতে পারে, এবং সেটা যদি আসলেই চলে মানে কি, যে কোনো একটা ঘটনা হয়তো ঘটছে, বিনা ঘটনায় অনেক কিছু হচ্ছে না। এখন মানে সব কথাই বড় ইস্যু হয়েছিল পুশব্যাক বিষয়টি, এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছিল, অভিযোগ করছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে আসলে বাংলাভাষী মুসলিম এবং যারা বিজেপির রাজনীতির বিপক্ষে তাদের অবৈধ তকমা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। উজবেকের যে ইস্যুটা আপনি খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে যে উজবেকের এই যে ইস্যুটা, ভারত তো প্রায় মাঝে মাঝে এই উজবেক করে দিবে, এটা তো আসলে এগুলো তো কোনো অর্থহীন কথা, মানে মানে একটু মোটিভেটেড, এবং এগুলো একটু উস্কানিমূলক। এগুলো বিভিন্ন সময় বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদও জানানো হয়েছে সরকারিভাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তারা এগুলো থামে না। এখন আবার নতুন করে এগুলো করছে। এখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, আপনি যে মমতা ব্যানার্জির কথা বলছেন, সেখানে আছে উনি, আবার সেখানে আবার ওনার মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে। কথাটা হচ্ছে যে এই যে জিনিসগুলি করে বাংলাদেশ তো কাউকে পুষবে করে না। কাজেই তারা যদি মনে করে যে এগুলো করতে করতে আমরা আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক গত বিশেষ করে বেশ কয়েক বছর ধরে যে সম্পর্ক খুবই অবনতি হয়েছে, এসব অনেক কারণে হয়েছে। এবং আপনি জানেন যে বিজেপি গভর্নমেন্ট সেখানে তাদের যে আপনার যে আইন এবং সেখানেও কিন্তু আপনি তাদের দেখে থাকবেন যে তারা মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে টার্গেট করেছে।
হিন্দুদেরকে টার্গেট করেনি। আমি এটা আমার কথা, সেটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতির কথা এবং সেটা জানেন। কাজেই ভারতের এই যে নীতি, এই নীতিতে আসলে প্রথম কথা হলো এই নীতিটা স্বচ্ছ না, এই নীতিটা গ্রহণযোগ্য না, এবং এই নীতিটা আপনার কূটনৈতিকভাবেও এটা নাই। কিন্তু আপনারা তো সেটা মানছে না। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা, এবং এটা প্রত্যেকটা ভারত এই বিষয়গুলি এসব নানা জিনিস এই সীমান্ত মানে বাংলাদেশ শুধু নয়, ভারতের যে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ভারত এই যে আপনার দাদাগিরি করতে যেটা হচ্ছে যে সবার সঙ্গে তাদের সম্পর্ক আমাদের সঙ্গে শুধু বুঝবেন না, আর অন্যান্য অনেক ইস্যু আছে যে পানি পানি চুক্তি থেকে শুরু করে অনেক, যার কারণে বাংলাদেশের মানুষ এখন আর ভারতকে বিশ্বাসই করতে চায় না। এই যে এটা তো বাংলাদেশের মানুষের দোষ না, এটা ভারতের নিজস্ব সৃষ্টি। তো একটা, তারা যদি মনে করে যে তারা বৃহৎ প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী অন্যান্য প্রতিষ্ঠানে কিভাবে সত্তা রাখতে হয় এবং সত্তা না রাখলে আলটিমেটলি তাদের ক্ষতি হবে, সেটা কি তারা বুঝতে পারে কি পারে না আমি ঠিক বুঝতে পারি না। কারণ এটা যদি তাদের ফরেন পলিসি হয়, এটা যদি তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা হয়, তাহলে ইন আইদার কেস যেই দৃষ্টিকোণ থেকে করা হয় কেন, এটা আসলে কারো কাছে নজর করে না। তাই তো হয়েছে। তো এতে করে ভারতের কি খুব বেশি লাভ হয়েছে বলে তো আমার কাছে মনে হয় না। কাজেই এই যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, এটাকে আবার কতদিনে বাংলাদেশের মানুষ যদি তাদের উপর সেই বাংলাদেশের মানুষের আস্থা ভারতের জনগণের বা ভারতের মানে এস্টাবলিশমেন্ট বা তাদের আস্থাকে আনাটা খুবই কঠিন ব্যাপার। কারণ দীর্ঘদিন ধরে তাদের এই কাজগুলির কারণে জি, কামরুল সবুজ, আমরা একটু আনিস আলমগীরের কাছে যাই। আমরা একটু আনিস আলমগীর, আপনি কি এই ইস্যুতে কিছু অ্যাড করবেন কিনা? না, আমি যেটা বলেছি ওইটাই যে আমার কাছে বরং ভারতের প্রস্তাবটা ভালোই মনে হয়েছে। কারণ যে সমস্ত একটা যেই টানাপোড়েন এই ঘটনাগুলো যেভাবে ঘটছে, এটা সরকার দৃষ্টি দেবে এবং এর জন্য অতীতকে আমরা ফেলেও দেব না। অতীতে যারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার যে গাফলতি করেছে, তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আইনের মুখোমুখি এই জন্য করতে হবে যে এই রাষ্ট্র এতগুলো শিশুর মৃত্যুতে নির্বিকার থাকতে পারে না। রাষ্ট্র এর আগে 2024-এ যখন জুলাই আন্দোলন হলো, তখন তখন যে আমাদের যে শিশুরা মারা গিয়েছিল 133 জনের মতো শিশু, শিশু মানে সেটা 18 বছর বয়স পর্যন্ত। তো 18 বছর বয়স পর্যন্ত লোক আমরা শিশু হিসেবে চিন্তা করি, তাদের মৃত্যুতে এই আহাজারি করেছিল পুরো জাতি। এখন 300-এর অধিক শিশু মারা যাচ্ছে এবং এই ইউনূস, যাকে এখন বিশ্ব বাটপার হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে মানুষ, সেই ইউনূস সরকার এবং তার স্বাস্থ্যমন্ত্রী এর কোনো পদক্ষেপ নেন নাই। তাহলে তাদেরকেও আইনের মুখোমুখি করতে হবে। আমি মনে করি যে তাদের প্রত্যেকের গাফেলতির জবাব দিতে হবে। এখন ইউনূস সরকার করে গেছে, সেটার বিচার হবে না, তার আগের গুলো হবে কিংবা অন্য সরকারের গুলো হবে, এটা তো হতে পারে না। শেখ হাসিনাকে আমরা বিচারের মুখোমুখি করেছি কেন? আমাদের ওই শিশুদেরকে মেরেছিল, প্রায় ওই আন্দোলনে প্রায় 2000 লোক মারা গিয়েছিল। তো এই শেখ হাসিনা যদি এগুলোর জন্য দায়ী হতে পারে, তাহলে এই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য কে দায়ী? নিশ্চয়ই ইউনূস দায়ী। ইউনূসকে ওই দায়িত্ব নিতে হবে। এবং এই সরকার তাকে যদি কি কারণে তাকে সর্বদলীয় প্রোটেকশন দিয়ে রেখেছে এবং তার তার সমস্ত অপকর্মকে সায় দিয়ে যাচ্ছে, আমি এটা জানি না। সরকার যদি নিজের ঘাড়ে না নিতে চায়, শুধু দায়িত্ব তো অবশ্যই পালন করবে তার, যেহেতু সরকার চালাচ্ছে, কিন্তু যে কাজ তারা করে নাই সেটা তারা গায়ে গায়ে নেবে কেন? ইউনূসের, আমি মনে করি যে অবিলম্বে ইউনূসকে আইনের মুখোমুখি করা উচিত। এবং এর সঙ্গে আরো গাফলতি করছে যে সমস্ত আমলা এবং ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা, সবাইকে আইনের মুখোমুখি করা উচিত। এবং শুধু আইনের মুখোমুখি করলে হবে না, এবং এটা কিভাবে উত্তরণ করতে হবে সেই ব্যবস্থা নিতে হবে সরকারকে। জি, কামালউদ্দিন সবুজ, আমরা আনিস আলমগীরের কথা শুনছিলাম। আনিস আলমগীর বারবার বলার চেষ্টা করছে যে ইউনূস সরকারের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে আসলে আজকে এই যে হামে আমাদের এই যে শিশুরা মৃত্যুবরণ করছেন, এবং এই কারণে আইনের মুখোমুখি দাঁড় করানো উচিত ডক্টর ইউনূস এবং তার যে তখনকার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন।
না, আমি এটা এভাবে বলতে চাই যে আপনি জানেন যে হামের টিকা বা করণ দিয়ে যে সেগুলো কি সত্যিকারের হামের টিকা বা অন্যান্য টিকা ছিল কিনা সে নিয়েও নানা প্রশ্ন আছে। তো এটা একটা দিক যে তারা এই কাজটা তো গুরুতর অপরাধ করেছে আগের ২ সরকার। এটা আইনের আওতায় আনবেন কিনা যেটা বলা হচ্ছে আইনের আওতায় তো আনা উচিতই। যেহেতু তারা এই অন্যায়টা করেছে এখন এটা সরকার নিশ্চয়ই ভেবে দেখবেন এটা কিভাবে কোন প্রক্রিয়ায় সেটা করবেন। কিন্তু এখন মনে করেন বর্তমান সরকার যেটা ২-২.৫ মাস বয়সী, এরা এদের উপর তো আর এই দোষটা আপনি পুরোপুরি চাপাই দিতে পারবেন না। এই কারণে পারবেন না, এখন অলরেডি এই ঘটনার পরে গভর্নমেন্ট যতটুকু সম্ভব তাদের এই তাদের মানে এই ক্যাজুয়ালিটি যাতে না হয় এবং এটা যাতে একটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায়, সেজন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে যতটুকু আমাদের মানে আমাদের ক্ষমতা আছে। সেই হিসাবে আপনি দেখবেন যে টিকা দেওয়া শুরু হয়েছে এবং মধ্যে প্রত্যেকটা মৃত্যু একটা শিশু যদি মারা যায় সেটাও বিপজ্জনক। আমরা কোনো মৃত্যুই কামনা করি না। কিন্তু তারপরেও আমরা দেখব যে এর মধ্যে ক্যাজুয়ালিটি কিন্তু মানে আমি কিন্তু মৃত্যুর সংখ্যা কমেছে কিন্তু এবং আমরা দেখেছি যে সরকার দরকার বলছে যে টিকা কোনো এখন আর কোনো অভাব নেই। টিকা অলরেডি দেওয়া শুরু হয়েছে। কাজে আমি মনে করব কারণ এই টিকা যে দেওয়া শুরু হয়েছে এটা তো সাথে, সাথে এটার এটার যে কার্যকারিতা শুরু হওয়ার জন্য কিন্তু একটা টাইম লাগে। তো কাজে বেসিক্যালি আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, মেডিকেল সায়েন্স এর সঙ্গে রিলেটেড। কাজে এই বিষয়গুলো দেখতে হবে। আমরা চাইবো যে কোনো শিশুরই আর মৃত্যু না হোক। সরকার যারা অলরেডি হামে আক্রান্ত হচ্ছে এই শিশুদের যারা মৃত্যু মুখে পতিত না হয় সেজন্য ব্যবস্থা যারা নিয়েছে এটাকে আরো খুবই স্ট্রংলি দেখা উচিত যাতে কোনো শিশু মারা না যায়। কিছু ব্যবস্থা তো নেওয়া হয়েছে এবং আমের জানি আপনি দেখেছেন গণমাধ্যমে এসেছে এবং তার পক্ষ থেকে বলা হয়েছে। তো আমি মনে করি যে যে যেটা হয়ে গেছে অলরেডি যেটা যারা দায়ী সেটা নিশ্চয়ই সরকার পদ্ধতি নিজেই বলেছেন তারা গুরুতর অপরাধ করেছেন এবং এটা মানে পরবর্তী স্টেপ কি হবে নিশ্চয়ই সরকার থেকে বলবেন নিশ্চয়ই তারা। আমি এটাই মনে করি। জি, আমরা একটু আনিস সালাম গিয়ে আপনার কাছে ফিরি। সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি খাতে আসছে বড় ধরনের পরিবর্তন। আপনি জেনে থাকবেন যে আসলে বিশ্বে যেখানে গড়ে ৩০%-রও বেশি বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে, বাংলাদেশের এটা মাত্র ২.৩%। মন্ত্রী যা আমাদের আশার বাণী শুনিয়েছেন যে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি কাঠামো তৈরির কাজ করছে মন্ত্রণালয়। আমি এটা নিয়ে তো বিস্তারিত রিপোর্ট দেখিনি, তবে অবশ্যই নবায়নযোগ্য হতে হবে। কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যখন এই প্রযুক্তি নিচ্ছে, আমরা কেন সেটা নেব না? এবং বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। নানাভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বিভিন্ন দেশে। আপনার বায়ু দিয়ে হচ্ছে, তারপরে গার্বেজ দিয়ে হচ্ছে, তারপর আমাদের তো এখন পারমাণবিক পদ্ধতিতেও আমরা গিয়েছি। তো আমি মনে করি যে সরকার অবিলম্বে অবিলম্বে যদি নাও পারে, এই ফেজ বাই ফেজ এমন একটা পরিস্থিতি তৈরি করুক যে বিদ্যুতের নিয়ে যে আমরা পরনির্ভরশীলতা, আমরা আদানির উপর নির্ভরশীল, আমরা জ্বালানি গুলো অন্য বাইরে থেকে কিনতে হচ্ছে, আমেরিকা থেকেও কিছু চুক্তি হয়েছে এলএনজি কেনার জন্য। তো সব মিলিয়ে আমি পুরো জ্বালানি খাত সেক্টরকে প্যাকেজ হিসেবে যদি চিন্তা করি, আমি মনে করি যে এটা সরকারের উচিত যে বহুমুখী একমুখী নির্ভরশীলতা না থেকে বহুমুখী নির্ভরশীলতার দিকে যাওয়া। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে জ্বালানির যে স্বল্পতা দূর করার জন্য সরকার যে পদ্ধতিগুলো নিচ্ছে, প্রজেক্টের কথা চিন্তা করছে, সেগুলো এক্সপিডাইট করা উচিত। জি, আমরা একটু কামালউদ্দিন সবুজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয় নিয়ে। এটা তো আসলে এটা নতুন বিষয় না। আসলে আমাদের যে যে আপনার যে সংকট রয়েছে, যে আপনাদের যে চাহিদা রয়েছে সেটা তো আমরা এখন পূরণ করতে পারি। এটা তো আমরা অনেক পুরো বাংলাদেশের সমস্যা। তো সেই অর্থে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যে রিনিউয়েবল এনার্জির কথা বলছেন আপনি, আমরা আমাদের যে বিদ্যুৎ উৎপাদন করা হয় বিভিন্ন সোর্স থেকে আসে। এটা আপনার হাইড্রোলিক ইয়ে থেকে হয়, আবার তাপবিদ্যুৎ যেগুলো আমরা বিভিন্ন আপনার ডিজেল দিয়ে আমরা করি বা